চরিত্র বদলেছে হামের, রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও, সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে চলছে গবেষণা। 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। অ্যাডাল্ট যারা 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর এই বয়সের রোগীরাও কিন্তু হাম রোগী পাচ্ছে এবং আমাদের হাসপাতালে ভর্তিও আছে। 4 সিটিতে দ্বিতীয় দিনের মতো হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। কোনো সমস্যা হয় না, একটু বাবু একটু ভয় পেয়েছে, কান্না করতেছে, এমনিতে খুশি। সবারই দেওয়া উচিত, কারণ হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় যে অসুস্থ আছে শেরে বাংলায়। আলাদা যদি ব্যবস্থা থাকতো তাহলে আরো একটু ভালো হইতো। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শীর্ষ সংবাদ। আইনি প্রক্রিয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজে রাজি দিল্লি। অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছে বিগত সরকার, আসেনি কোনো সুফল। আসছে বাজেটে, ব্যবসায়ীদের জন্য থাকবে না কোনো চাপ। পাক বাজেট আলোচনায় বাণিজ্য মন্ত্রী। মানবিক চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি না দেয়ায় হুমকি, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি। র্যাবের জালে প্রধান অভিযুক্ত মঈন, চাঁদাবাজির মামলায় গ্রেফতার 7। বাংলা নতুন বছর বরণে সাজ রব চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে নিরাপত্তা মহড়া, নাশকতার কোনো শঙ্কা দেখছে না র্যাব। এবং হরমুজ ঘিরে নতুন উত্তেজনা, প্রণালী ও ইরানের বন্দর অবরোধের ঘোষণা ট্রাম্পের, মাথা নোয়াবে না তেহরান। সামরিক জাহাজ দেখলেই আক্রমণের পাল্টা হুমকি। চরিত্র বদলেছে হামের, আগের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরা। আবার শিশুদের সংস্পর্শে এসে সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। যদিও এখনই একে নতুন ধরন বলে শনাক্ত করতে রাজি নন বিশেষজ্ঞরা। নতুন কোনো ধরন কিনা তা নিয়ে চলছে গবেষণা। ফলাফল পেতে সময় লাগতে পারে অন্তত 6 মাস। মনির হোসাইন জানাচ্ছেন বিস্তারিত। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ছোঁয়াচে হামরোগ। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই 9 মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। 6 মাস 20 দিন বয়স। ওর প্রথমে হালকা চোখে একটু ময়লা আসছিল, পরে জ্বর আসছিল। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে, কারণ ওদের তো কোনো টিকা নেওয়ার মতো এখনো বয়সই হয় নাই। অনেকবার দেখাইছে, ওখানে যেয়ে বলে অ্যালার্জির টেপেটা নিয়ে যান, সমস্যা নাই। পরের দিনই অনেক হয়েছে, পরে আবার গেছি শিশুতে বলে হাম হয়েছে। ওর পুরোপুরি সুস্থ হয়েছে, যাইবার 3 দিন পরে ওর পাতলা পায়খানা, বমি, তার 3 দিন পরে ওর শরীরে আবার র্যাশ। 6 মাসের কম বয়সের শিশুরা হামে আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও। বলছেন, কম বয়সের শিশুদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছে। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। অ্যাডাল্ট যারা 20 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর এই বয়সের রোগীরাও কিন্তু হাম রোগী পাচ্ছে এবং আমাদের হাসপাতালে ভর্তিও আছে। আমাদের হাসপাতালে বর্তমানে প্রায় 50 জনের মতো 20 বছরের উপরের রোগী হাম নিয়ে ভর্তি আছে, হামের জটিলতা নিয়ে ভর্তি আছে। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না। তবে গবেষণা শুরু হয়েছে, নিশ্চিত হতে সময় লাগতে পারে 6 মাস। শুধু বাংলাদেশ না, অন্য দেশেও কিন্তু দেখা যায় 6 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনও পর্যন্ত কিন্তু কোনো এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। কিন্তু জরুরি পরিস্থিতি হলে হয় কি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টিকাদান কর্মসূচির মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 1 থেকে 1 বছরের কম বয়সী শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে চলছে টিকাদান কর্মসূচি। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা।
হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবেই দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। সবারই দেওয়া উচিত, কারণ হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় যে অসুস্থ আছে। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে নিয়ে যাচ্ছি। 4টি কেন্দ্র আমাদের সারাদিন খোলা থাকে এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000, এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। শয্যা সংকটে গাদাগাদি করে রাখা হচ্ছে রোগীদের। চিকিৎসকরা জানান হামের সঙ্গে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বাচ্চার অবস্থা বলতে আগের থেকে একটু ভালো, ওই যে কালকে হয়তো কিছু খাইতে পারে। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়, আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচি নিয়ে আমরা বিস্তারিত জানবো। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু। শুরুতেই যাব রুবেলের কাছে। রুবেল, হামে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা কিন্তু এখনও হসপিটালে বলা যায় যে আগের মতোই, কমার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, বরং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে রোগী রিপ্লেস হচ্ছে। বলা যায় যে রোগী ভর্তি এবং রোগী রিলিজ হওয়ার যদি আমি সমীকরণ বলি, সেটা একেবারেই কাছাকাছি। আমি ডিএনসিসি হাসপাতাল রয়েছি, এখানে গেল 24 ঘন্টায় 74 জন রোগী চিকিৎসা নিয়ে বের হয়েছেন এবং নতুন করে ভর্তি হয়েছেন 60-এর উপরে। তো বলা যায় যে খুব কাছাকাছি রোগী ভর্তি হচ্ছেন, আবার বেরও হচ্ছেন। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে যে হাম প্রতিদিনেই তার চরিত্র বদলাচ্ছে। যেমন আমরা কোভিডের সময় দেখেছিলাম যে প্রতিদিনেই কোভিডে যেরকম চরিত্র বদলাতো, ঠিক তেমনি হামেরও লক্ষণ, চরিত্র, তার ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। গবেষকরা, বিভিন্ন চিকিৎসকরা কিন্তু বলছেন যে হামে বিভিন্ন লক্ষণ, তারা উপসর্গ, নতুন নতুন উপসর্গ নিয়ে ভর্তি হতে দেখছেন এবং পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা যাচ্ছে যে তিনি হামে আক্রান্ত। এবং আরও বড় বিষয় হচ্ছে যে আমরা শিশুদের কথা বলছি, কিন্তু নবজাতকের পাশাপাশি আমরা দেখছি যে 5 থেকে 10 বছর, 20 বছরের, তার চেয়েও বয়স্ক লোকদেরও হামে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এবং ডিএনসিসি হাসপাতালেই চিকিৎসকদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 20 জন ভর্তি রয়েছেন এই হসপিটালে। এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে অনেকেই নবজাতক শিশু নিয়ে চিকিৎসা নিতে এসে তারা সংক্রমণ হয়েছেন। তো বলা যায় যে অত্যন্ত ছোঁয়াছে এই রোগ। এবং চিকিৎসকরা যেটা বলেন যে একজন রোগী অন্তত 20 জন মানুষকে হামে ইফেক্টেড করতে পারে। তবে একটি বড় ব্যাপার হচ্ছে এবং স্বস্তির কথা হচ্ছে যে হামের যেই ভাইরাস, সেই ভাইরাসটি মূলত 2 ঘন্টা পর্যন্ত স্টে করে। সুতরাং যারা রোগীর সাথে আসেন তাদের অবশ্যই সচেতন হতে হবে এবং সচেতনতার বিকল্প নেই। এবং চিকিৎসক বলছেন টিকা নেওয়ার বিকল্প নেই। টিকা নেওয়ার পাশাপাশি সচেতন হতে হবে এবং অবশ্যই যিনি হামে আক্রান্ত তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অবশ্যই তাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা অনেক ছোঁয়াচে হচ্ছে এবং দ্রুত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো সব মিলে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী বরিশালে রয়েছেন অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানের হামের পরিস্থিতি। রাজধানী ঢাকার মতোই বরিশাল বিভাগ জুড়েই এই হামের প্রকোপ কিন্তু উচ্চ হারে রয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই হামে আক্রান্তের সংখ্যা। আমি আছি বরিশাল বিভাগের সবথেকে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। এই হাসপাতালের ভিতরে এই মুহূর্তে শিশুদের চিকিৎসা দেবার মতন কোনো বেড খালি নেই। একটি বেডে 2 জন 3 জন করে শিশু শুয়ে চিকিৎসা নিচ্ছে, বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে, কেননা গত 24 ঘন্টায় নতুন করে 34 জন নতুন করে রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে। এ নিয়ে সংখ্যা দাঁড়ালো 118 জন এখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে, অথচ বেড রয়েছে আইসোলেশনের মাত্র 30টি। অর্থাৎ বুঝতেই পারছেন ভয়াবহতাটা কতটা। চিকিৎসকরা বলছেন তারা এক ধরনের হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে এবং অভিভাবকরাও কিন্তু আসলে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে সন্তুষ্ট নয় বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। হাসপাতালের ভিতরের অবস্থাটা আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে।
আপনি জানেন যে সরকার কিন্তু কার্যকরী বেশ কিছু পদক্ষেপেরও নেয়ার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকা সহ দেশের 4 সিটি কর্পোরেশন এলাকায় গতকালকে থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন কার্যক্রম তারা শুরু করেছে। রাজধানী উত্তর এবং দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন, সেই সাথে ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়ও গতকালকে থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজকে সকাল থেকে আমরা ঘুরে দেখেছি বিভিন্ন টিকা কেন্দ্রগুলোতে ভিড় লেগে গেছে টিকা নেবার জন্য, এবং স্বাস্থ্য কর্মকর্তারাও বলছেন যে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে টিকা দিতে অভিভাবকদেরকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তো আপাতত বরিশাল থেকে আমার কাছে বসে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব উপু এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন শফিকুজ্জামান রুবেল। আইনি প্রক্রিয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। ইতিবাচক মনোভাব থাকলে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছেই। বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন ছিল, দুদেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে এই সফর ছিল গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে ভারত সফর নিয়ে কথা বলেন উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়। তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। হুমায়ুন কবির আরও জানান, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবারের সফরে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের ইতিবাচক মনোভাব রাখার উপর জোর দেন উপদেষ্টা। টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব, এবং উই হ্যাভ আস্কড ফর রিটার্ন, কেন এখানে তার অনেক কেসেস পেন্ডিং আছে। হুমায়ুন কবির জানান, পাইপলাইনে জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার। সম্পর্ক। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কৃষক কার্ড উদ্বোধনে কাল টাঙ্গাইল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে জেলায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। ঢেলে সাজানো হয়েছে শহীদ মারুফ স্টেডিয়ামের সমাবেশ স্থল পরিদর্শন করেছেন একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী। বিস্তারিত জানবো এই মুহূর্তে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদির তালুকদার। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, রাত পোহালেই প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে পরিদর্শন করতে আসছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে টাঙ্গাইল স্টেডিয়ামের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলের কিন্তু সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই যে বিভিন্ন একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ টাঙ্গাইলের যারা সংসদ সদস্য আছেন তারা কিন্তু এখানে পরিদর্শন করছেন, এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সেই আইন শৃঙ্খলা বাহিনী, সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই সমাবেশ স্থল পরিদর্শন করছেন। আমরা জেনেছি যে আসলে এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টাঙ্গাইল জেলায় মূলত যে বিএনপির নেতাকর্মী রয়েছে, তাছাড়াও যে জনসাধারণ রয়েছে, এদের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। একদিকে যেমন আগামীকাল পহেলা বৈশাখ, সেই উৎসাহ উদ্দীপনা, এবং অন্যদিকে যে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আগমনকে ঘিরে নেতাকর্মী সহ টাঙ্গাইল জেলার যারা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। তা আমরা কথা বলেছিলাম যে এখানে যারা মন্ত্রী রয়েছেন, টাঙ্গাইলের মন্ত্রী, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে টাঙ্গাইলের যে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই যে কৃষি কার্ড বিতরণ টাঙ্গাইল থেকেই প্রধান
প্রতীকী কার্ড বিতরণ করবেন এবং এই যে সমাবেশ, সেই সমাবেশ ঘিরে টাঙ্গাইলের যে আরো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন টাঙ্গাইলবাসীর জন্য, টাঙ্গাইল উন্নয়নের জন্য, সেই উন্নয়নও কিন্তু তিনি ঘোষণা দিবেন বলে প্রত্যাশা করছেন টাঙ্গাইলের জনসাধারণ। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিস্তারিত খবর। টাঙ্গাইল থেকে সহকর্মী কাদির তালুকদার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ঘরের ছেলে আসার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতিও। শাহাদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আব্দুল আওয়ালের রিপোর্টে। দীর্ঘ 2 দশক পর সন্তানের কণ্ঠ ছুঁয়ে যাবে বাবার জন্মভূমি। স্বদেশ প্রত্যাবর্তনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে আসছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে 29 জানুয়ারির জনসভায় বগুড়ায় এলেও অগণিত স্মৃতিতে ভেজা বাগবাড়িতে আর যাওয়া হয়ে ওঠেনি তারেক রহমানের। এবার সেই অপেক্ষার অবসান, প্রধানমন্ত্রী হয়ে 20 এপ্রিল ফিরছেন নিজ জেলায়। এই সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার প্রতীক্ষিত সুখবর দেওয়ার কথা রয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রায় 1000 পরিবারের হাতে তুলে দেবেন ফ্যামিলি কার্ড। এছাড়াও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌকিদহ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। শেষে যাবেন পৈতৃক ভিটায়। খুব সুন্দর লাগছে বা এত পরিবেশে ভালো লাগতেছে যে আমাকে দেশের কথা যার মনে আছে, এটাই আমাকে বেশি ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। আমরা চাচ্ছি আমাদের রাস্তাঘাট উন্নয়ন হোক, প্রধানমন্ত্রীর এলাকা এটা। এখানে খাল খনন করবেন, ইনশাআল্লাহ আমরা খুব আনন্দিত এবং ভালো লাগতেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব রকমের প্রস্তুতি হাতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। প্রাথমিকভাবে ভিজিট করে এসেছি। আমাদের পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট যিনি আছেন এমপি মহোদয় আছেন, ওনাদের সাথেও আমরা কমিউনিকেট করব। পাশাপাশি আমাদের এসপিএম এর অফিস থেকেও আমাদের সাথে আমরা টাইম টু টাইম মিটিং করে আমাদের করণীয় সম্পর্কে আমরা নির্ধারণ করব। সর্বশেষ 2006 সালে 24 ডিসেম্বর জন্মভিটায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। মা হারানোর অসীম শূন্যতা নিয়ে এবার ভিন্ন এক বাস্তবতায় ফিরছেন পৈতৃক ভিটায়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। সময় আরো থাকছে। 7 কলেজ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ, যাত্রা শুরুর দ্বার প্রান্তে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। বিশ্বমান নিশ্চিতের প্রত্যয়, উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশয়। বাংলা নতুন বছর বরণে সাজ সাজ রব, চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মেতে উঠবে বাঙালি। রমনা বটমূলে বিশেষ নিরাপত্তা মহড়ার পর র্যাব জানিয়েছে পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। উৎসব নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে র্যাব ও পুলিশের বিশেষ দল। কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, পেঁচা আর শখের হাড়িতে লেগেছে রঙের ছোঁয়া। গতবারের আক্ষেপ ঘুচিয়ে এবার কোমর বেঁধে নেমেছে 71তম ব্যাচ। বর্ষবরণের এই মহাব্যস্ততায় ক্লান্তি নেই শিক্ষার্থীদের, আছে কেবল নতুনকে বরণের উন্মাদনা। এক ধরনের অপেক্ষায় থাকি যে বৈশাখের কাজ কবে শুরু হবে। আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটাকে আমরা তুলে ধরতে পারি, আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি, সেটার আনন্দ আমার কাছে মনে হয় যে বিশাল। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ, সূর্য আর বিশাল এক দোতারা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এবারের মূল লক্ষ্য, জানালেন চারুকলা অনুষদের ডিন। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। পয়লা বৈশাখ ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কাল সকাল 9টায় বর্ণিল এই শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে প্রদক্ষিণ করবে টিএসসি ও আশপাশের এলাকা। রংতুলির এই শেষ আঁচড়ে বলে দিচ্ছে প্রস্তুতি এখন পূর্ণ। ভোরের সূর্যোদয়ের সঙ্গেই শুরু হবে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার জয়গান। সব জটিলতা মুছে বৈশাখের রঙে রঙিন হোক প্রতিটি প্রাণ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাব তার কাছে। রৌনক,
কাল পয়লা বৈশাখ, নতুন বর্ষকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন ধরনের কাগজ, রং, তুলির আঁচড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ ঐতিহ্যকে। এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন ধরনের গ্রামীণ কিছু ঐতিহ্যকে কিন্তু রাখা হয়েছে এবারের মোটিফে, যেমন গ্রাম বাংলার ভোরবেলার চিত্র ফুটিয়ে তুলতে রাখা হয়েছে মোরগ, বাউল সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে রাখা হয়েছে বিশাল আকৃতির দোতারা। তারা বলছিলেন যে গত বছর সরাসরি আসলে যুক্ত হতে না পারার যে আক্ষেপ ছিল সেটি কিন্তু এবার তারা পুরোপুরি পুষিয়ে নিচ্ছেন। এছাড়াও নিরাপত্তা নিয়ে যদি একটু বলতে চাই, আগামীকাল সকাল 9টায় কিন্তু যে ঐতিহ্যবাহী শোভাযাত্রা রয়েছে সেটি বের হবে। সেটি এই চারুকলার থেকে শুরু হয়ে টিএসসি, রাজু ভাস্কর্য থেকে ঘুরে দোয়েল চত্বর হয়ে আবার এখানে এসে শেষ হবে। এবং ডিএমপি এবং যে প্রক্টর অফিস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু জানিয়েছে যে শোভাযাত্রায় অংশ নিতে হলে শুরু থেকেই থাকতে হবে, অর্থাৎ মাঝপথে কারো প্রবেশের কোনো ধরনের কোনো সুযোগ নাই। এবং এছাড়া মুখে মুখোশ পরা কিংবা বড় ব্যাগ নিয়েও কিন্তু আসলে না আসতে আসলে তারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন। সব মিলিয়ে বলা যায় উৎসব যেন নির্বিঘ্ন হয় সেজন্য মোতায়েন থাকছে র্যাব ও পুলিশের বিশেষ দল সহ সাদা পোশাকের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো আর মাত্র কয়েক ঘন্টা এরপরই আসলে সেই ঐতিহ্যবাহী যে শোভাযাত্রা সেটি আসলে প্রদক্ষিণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। তো এই ছিল চারুকলা থেকে আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রৌনক নিয়ন্তা। বর্ষবরণ উৎসব ঘিরে রঙিন পাহাড়ি জনপদ। পার্বত্য জেলাগুলোতে নানা আয়োজনে বিজু, সাংঘ্রাই, বৈশুতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে চলছে পুরনোকে বিদায় আর নতুন বছরকে বরণের উৎসব। ভোরের আলোয় চেঙ্গি নদীর তীরে ঐতিহ্যবাহী রিনার বিষাই পোশাক পরে জড়ো হন ত্রিপুরা তরুণ তরুণীরা। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে হারিবর্ষু উদযাপন করেন তারা। বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, জবাসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করেন তরুণ তরুণীরা। নিজেদের হাতে বোনা ছোট্ট কাপড়ে ভাসানো হয় সেই জলে। ত্রিপুরা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের 29 তারিখ উৎসবের আয়োজন করা হয়। হাতে বোনা যে শৈলী বা নিপুণতা সেটা যাতে নিখুঁত হয় প্রতি বছর সেটা আমরা ত্রিভুমাকে বিসর্জন দিয়ে প্রার্থনা করি। এই হারি বৈশুতে আমরা মা গঙ্গাকে ফুল নিবেদন করার জন্য এসেছি। স্নান করে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে তৈবুমা পূজা করার জন্য আসি। সেখানে মেয়েরা দল বেঁধে তাদের ছোট ছোট রিসা আগে বাগে সেটা বুড়ে রাখে। বৈশাখী উৎসবের মতো মাতোয়ারা পার্বত্য জেলার রাঙ্গামাটি চৈত্র সংক্রান্তির দিনটিকে মূল বিজু হিসেবে উদযাপন করেন চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ কয়েকটি নৃগোষ্ঠী। মূল বিজুতে চলে ভরপেট খাওয়া দাওয়া। সারাদিন আমরা পাজন খেয়ে থাকি, কোনো সারা বছর যেন আমাদের কোনো অসুখ বিসুখ যেন না হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবনে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগাই। ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন 11টি নৃগোষ্ঠীর মানুষ। পরে পাড়ায় পাড়ায় তরুণ তরুণীরা অংশ নেন জলকেলি উৎসবে। পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে 3 দিন ব্যাপী মারমাপল্লিতে চলবে সাংগাই উৎসব। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ এবং সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী। দুদেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। একই সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধারণ করে জনগণ। যেসব ক্ষেত্রে কাজ করলে দুদেশের জনগণই লাভবান হবে সেসব ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ ভারত। বিএনপি সরকার দেশে যে সংকট তৈরি করেছে সে সমাধান তাদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে কথা বলেন তিনি। সেমিনারে 11 দলের
ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জামাত নেতা দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টি তাদেরই সমাধান করতে হবে। এ সময় বাকশালী কায়দায় সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। বিএনপির তৈরি করার সংকটকে বিএনপিকেই সমাধান করতে হবে। পার্লামেন্টে যে সংকট, যে বিতর্ক, যে তর্ক, যে আলোচনা হওয়ার সুযোগ আছে, আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। ফলে বাধ্য হয়ে আমাদের জনগণের রায়, গণভোটের রায় কার্যকর করার জন্য 5 কোটি মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। চাঁদা না দেয়ায় রাজধানীর সিকেডি হাসপাতালে তৈরি করা হয় ভীতিকর পরিস্থিতি। হেনস্থা করা হয় মানবিক চিকিৎসক ডক্টর কামরুল ইসলামকে। এ ঘটনায় অভিযুক্ত মঈনুদ্দিন ও তার 6 সহযোগীকে ঢাকা ও নড়াইল থেকে গ্রেফতারের পর এ তথ্য জানায় র্যাব। 10 এপ্রিল রাতে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈনুদ্দিন মঈন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে না চাওয়ায় তারা মব সৃষ্টি করে। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে এলে তৈরি হয় চাঞ্চল্য। পরদিন শেরেবাংলানগর থানায় মঈন সহ 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মামলার পর থেকে ছায়াতদন্ত নামে র্যাব সংস্থাটির একাধিক টিম অভিযানে নামে নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের পর সুমন ও লিটনকে গ্রেফতার করা হয় শেরেবাংলানগর থেকে। মিরপুরে অভিযানে গ্রেফতার হন শাওন, স্বপন, ফালান ও রুবেল। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেফতার করেছে। সোমবার সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করছিলেন। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। গ্রেফতারকৃতদের বাইরে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধর্ম অবমাননার মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাউল আবুল সরকার। বেলা 11:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে সাদা রঙের একটি গাড়িতে কারাগার এলাকা ছেড়ে যান। এ সময় তার পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন। তবে অসুস্থ থাকায় মুক্তির পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। জেল সুপার জানান, জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে অন্য মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। গেল 5 এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাউল আবুল সরকার। আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর এনবিআর কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিগত সরকার এমন অনেক প্রকল্প নিয়েছে যেগুলোর কোনো সুফল নেই। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সেমিনার। ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী উদ্যোক্তারা। দাবি জানান, করহার কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার, ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা। ইকোনমির যে অবস্থা সেটা আমি বলবো যে ইনহেরিটেড, এবং এখানে এক ধরনের এটা কিন্তু অনেকেই বলে থাকেন যে এটা একটা আইসিইউর মধ্যে আছে। চেইন ডিসরাপশনের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের বৈদেশিক লেনদেন ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। চিটাগাং পোর্টে আসে, অ্যাসেসমেন্ট করার সময় $150-200 লোড দিয়ে দেয়। আমরা যদি গ্রোথের দিকে এগোতে চাই তাহলে ট্যাক্সকে রিফর্মস করতে হবে। এই সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আসছে বাজেটে ব্যবসায়ীদের উপর কোনো চাপ দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিগত সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার।
এই ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটার পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে, এরকম কোনো কিছু না। 2 মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হতো না বলেও প্রাক বাজেটে আলোচনায় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশে কোনো কিছুর কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। ব্যবসা সহজ করতে আর্থিক কর বাতিল করার দাবিও উঠে আসে ডিসিসিআই এর আলোচনায়। Only exception is বাংলাদেশ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে 100 টাকার রিচার্জে 38 টাকায় যায় রাষ্ট্রীয় কোষাগারে। এতে গ্রাহকের উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। আসছে বাজেটে সরকার শুল্ক কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। অনুষ্ঠানে সেবাদাতাদের ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। বিটিআরসির হিসাবে 18.5 কোটির বেশি মোবাইল সংযোগকারীকে ভয়েস কল এবং ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। বর্তমানে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 23%, কার্যকরী ভ্যাট 18% এবং সারচার্জ দিতে হয় 1%। সব মিলে 100 টাকার রিচার্জে কর বাবদ 38 টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা। সেবা পান মাত্র 62 টাকার। সোমবার ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্ক হার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা। লুকিং ইনটু এই বাজেটে আপনার যে কি করে হাউ ডু ইউ ব্রিং এ ইকুইলিব্রিয়াম, যেন কোনো একটা স্পেসিফিক সেগমেন্টের উপরে আমরা এক্সট্রাঅর্ডিনারি প্রেশার যেন না দিই, আবার কোনো একটা স্পেসিফিক সেগমেন্টকে আমরা যেন কোনো আলাদা পার্সোনাল প্রেফারেন্স কিংবা বেনিফিট না দিই। অনুষ্ঠানে 12,80,00,000 গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ সময় টেলিকম খাতের উন্নয়ন, বিশেষ করে সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সব স্টেক হোল্ডাররা একটা সম্মিলিত যদি উদ্যোগ গ্রহণ করতে পারেন, সরকার এবং বিটিআরসি যদি এই ক্ষেত্রে সমস্ত ধরনের মাঝারি ক্ষুদ্র সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি সাধারণ মানুষের সেবার ক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাবনা এবং তার সুযোগগুলিকে কীভাবে কাজে লাগানো যায় সেই আলোকে অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায়, তাহলে খুব দ্রুতই কিন্তু আরও অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়া হবে বলে জানান সরকারের নীতি নির্ধারকেরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান এই 3টি স্কুল নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলছেন, বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আইনি রূপ পাওয়ায় খুশি শিক্ষার্থীরা। সেশন জট নিরসন আর উচ্চশিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয় কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় শিক্ষাবিদরা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। রাজপথের স্লোগান আর শিক্ষার্থীদের রক্ত আজ সার্থকতা পেয়েছে। উচ্ছ্বাসে ভাসছে রাজধানীর 7টি বড় ক্যাম্পাস, কারণ বহু প্রতীক্ষার পর সংসদে আইনি কাঠামো পেল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা কলেজ, ইডেন, তিতুমির, বদরুন্নেসা, বাংলা, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন দেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এতদিনের আন্দোলনের ফলাফল নতুনরা তো পাবে, এটার জন্য খুব হ্যাপি। তবে এই অর্জনের আড়ালে পাহাড় সম চ্যালেঞ্জও দেখছেন তারা। ল্যাব, লাইব্রেরি এবং দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া, সেই বিষয়ে যেন সংশ্লিষ্ট যারা আছে তারা যেন একটু কর্ণপাত করে। আমাদের রানি শিক্ষার্থীদের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই। প্রাথমিকভাবে কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান 3টি স্কুল নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা হচ্ছে এই কলেজে এডুকেশন নিবে, কিন্তু তারা সবাই তাদের পরিচয় বহন করবে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। 7 কলেজের শিক্ষার্থীদের মূল সমস্যা তাদের পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রিতা। এখন বিশ্ববিদ্যালয় হওয়ার পর এর সঙ্গে যুক্ত হয়েছে এখানকার শিক্ষকদের স্ট্যাটাস। তারা কি এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে থাকবেন নাকি ক্যাডার পদমর্যাদায় থাকবেন? বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজগুলো ছিল, তখনই কিন্তু এই ধরনের জটিলতা হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে কেন তারা চলে গেছে? এই ব্যবস্থাপনার জটিলতার কারণে তো গেছে। তাহলে আবার তো তারা সেই সংকটের মধ্যেই পতিত হবে। যদিও উপাচার্য জানান শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সত্তা নিয়ে প্রশ্ন শিক্ষাবিদদের। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সমন্বয় করে আমরা তাদেরকে পরীক্ষক নিয়োগ করবো, এক্সপার্ট নিয়োগ করব।
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিবে যখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অথরিটি এবং এই কলেজ অথরিটি। রাজধানীর বুকে 7 কলেজ আসছে এক ছাতার নিচে, তবে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ঢাকার কোথায় হবে তা এখনও ঠিক করা যায়নি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ইরানের আবেদন নাকচ করলো ফিফা, বিশ্বকাপের ম্যাচ স্থানান্তর হচ্ছে না, খেলতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রেই। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেহরানের। রাতে লাইনে দাঁড়িয়ে পরদিন দুপুরেও মেলেনি জ্বালানি তেল, কারণ পাম্পের তেলই শেষ। ডিপো থেকে তেল আসার পর ফের দেয়া শুরু হবে সন্ধ্যায়। সেই অপেক্ষায় আসাদ গেইটের একটি পাম্পে দীর্ঘ অপেক্ষায় শত শত গ্রাহক। আর রাজধানীর যে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। তবে ভোগান্তির জন্য গ্রাহকদের দায় দেখছে পাম্প কর্তৃপক্ষ। জ্বালানি তেলের জন্য রোববার রাত 11টা থেকে রাজধানীর আসাদ গেটে পাম্পের লাইনে প্রাইভেট কার চালক মোহাম্মদ ইসহাক। রাত 3টার দিকে পাম্পের মুখে যখন তার গাড়ি, তখন শেষ হয়ে যায় তেল। অপেক্ষায় আছেন তেল দেয়া শুরুর জন্য। আমি জিয়াউদ্দিনের সামনে আসছি তখন রাত 11টা বাজে, পাম্পের সামনে আসছি পরে রাত 3টা বাজে তেল শেষ হয়ে গেছে। ওনারাও একজাক্টলি সঠিকভাবে বলতে পারতেছে না যে কখন দেবে। সোমবার সন্ধ্যা 6টার দিকে আবারও তেল দেয়া শুরু হতে পারে তালুকদার পাম্পটিতে। আমরা সকাল 6:30 এখানে দাঁড়ানো, এই আপনার এই কাটাবন থেকে এখন পর্যন্ত এখানে আসলাম। আমার পিছনে আরো অনেক শয়ে গাড়ি আছে। আজকে 3টা বাজে দাঁড়াইছি, 8টা বাজে খুলছে, এই সিরিয়ালে এতটুকু এখন আসলাম। পাম্পগুলোর ম্যানেজাররা বলছেন তেল থাকা পর্যন্ত গ্রাহকদের দেয়া হলেও মাঝে মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জাগিয়ে তুলছে নিরাপত্তা শঙ্কা। তেল সরবরাহ কম হওয়ার কারণেই তো পরিস্থিতির এরকম সৃষ্টি হয়েছে। সকাল 6টা থেকে রাত 12টা অবধি আমরা অপারেশন থাকবো, সার্ভিস দিব, কিন্তু 12টার পরে যখন বন্ধ করতে যাচ্ছি তখনই এই মব সৃষ্টি হচ্ছে। কালকে 4টা পর্যন্ত এই মবের শিকার হয়েছি আমরা। শুধুমাত্র গ্রাহকরা অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা এবং ফুল ট্যাঙ্কিতে তার রিজার্ভ থাকতে হবে, এই প্রবণতা থেকে এই বিশৃঙ্খলাটা তৈরি হয়। যে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানেও তেল দিতে সময় লাগছে 5 থেকে 7 ঘন্টা। প্রচন্ড রোদের মধ্যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হয়রান গ্রাহক। পরিবাগ এলাকার পাম্পে মোটরসাইকেলের লাইন পৌঁছেছে কাটাবন পর্যন্ত, প্রাইভেট কারের লাইন ছাড়িয়েছে শাহবাগ। 8:30 দাঁড়াইছি, 11:30 পরে তেল নাই, এর পুরো 3 ঘন্টা সময় নষ্ট করে তেল পাইনি। আজকে সেই এখন ঠেলে নিয়ে আসছি। আধা ঘন্টার ভিতরে ধরেন অনেকগুলো ভিআইপি আসলে উনিরাই সিরিয়াল দিচ্ছে, আর আমরা এই যে 3টার থেকে আসি এই মাত্র পাম্পে ঢুকলাম, এখনো তেল পাই নাই। যানবাহনে পর্যাপ্ত তেল থাকলেও তেল নিচ্ছেন অনেকে। এটি বন্ধ করা গেলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলছেন রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য লাইটার জাহাজের সংকটে খালাস করতে না পারায় এবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট তৈরির অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় লাইটারগুলো গভীর সমুদ্রে যেতে পারছে না। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 3টি মাদার ভেসেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা অন্তত 1.5 লাখ মেট্রিক টন কয়লা লাইটার সংকটের কারণে খালাস বন্ধ রেখে কয়েকদিন ধরেই এভাবে বসে আছে। অন্যদিকে লাইটার এই জাহাজে পর্যাপ্ত ডিজেল সরবরাহ করে সংকট কাটাতে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং বিপিসির কাছে আলাদা চিঠি দিয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এসব কয়লা আমদানি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 3টা কয়লা জাহাজ এছাড়া আরো অন্যান্য অনেক জাহাজ আউটারে আছে, তারা সাফিসিয়েন্ট তারা লাইটার ভেসেল পাচ্ছে না। চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী 97টি মাদার ভেসেলের অবস্থান রয়েছে। এর মধ্যে বন্দরের প্রধান জেটিতে জাহাজ ভেড়ার ক্ষেত্রে কোনো জটিলতা না হলেও সংকট সৃষ্টি হচ্ছে বহির্নোঙরে। বিশেষ করে বহির্নোঙরে অবস্থানরত 79টি জাহাজের মধ্যে 56টিতে যেমন খালাস চলছে, তেমনি খালাসের অপেক্ষায় রয়েছে 23টি জাহাজ। কোনো রকমের যদি 500 লিটার তেল দিয়ে লোড করে আসে, আবার সেটা ঢাকা যাওয়ার জন্য যে 3000 3500 লিটার তেল লাগতেছে, এটার জন্য আবার 2-4 দিন বসে থাকতে হচ্ছে। এই জাহাজগুলির তেলের অপেক্ষা বসা আছে এবং তাতে মাদার জঞ্জাট হচ্ছে, পাশাপাশি লাইটারও সংকট হচ্ছে।
যেহেতু এই লাইটারটা আবার ঢাকা যাবে, খালি হবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী 1200টি লাইটার জাহাজের মধ্যে 150টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। গভীরতার কারণে পণ্যবাহী যেসব জাহাজ বন্দরে জেটিতে বার্থিংয়ের সুযোগ পায় না, সেই মাদার ভেসেলগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। কোন ধরনের অবৈধ মজুদ কার্যক্রম কেউ চালাতে না পারে এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমাদের সমন্বয় রয়েছে। বাল্ক পণ্য হিসেবে পরিচিত গম, ভুট্টো, চাল সহ খাদ্যপণ্য, কয়লা, সার, সিমেন্ট, ক্লিংকার, চিনি, লোহার স্ক্র্যাপ খালাস হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোজ্য তেলের দাম বাড়বে না, বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণার পরও বাজারে স্বাভাবিক হয়নি এই নিত্যপণ্যের সরবরাহ, এমনকি বাড়িয়ে দেওয়ার দামও কমেনি। এতে ক্ষুব্ধ পণ্য মূল্য বৃদ্ধির চাপে পড়া ভোক্তারা। এই অবস্থায় অসৎ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ক্যাবের। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো কোনো ব্র্যান্ডে কম। অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর এই দুইটা ব্র্যান্ডের কমতি। নিত্যপণ্যের বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট রয়েছে এমন পর্যবেক্ষণ স্বয়ং বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে মন্ত্রীর সোজা কথা, ব্যবসায়ীরা যত রকম কৌশলই নেন না কেন, ভোক্তাকে চাপে ফেলে পণ্যমূল্য বাড়াবে না সরকার। ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি যাতে না ঘটে সেটিকে অগ্রাধিকার হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নেব। সরকারের এমন শক্ত অবস্থানের পরও কি বাজারে স্বস্তি এসেছে? কেটেছে কি সরবরাহ সংকট? কমেছে কি বেড়ে যাওয়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম, কিংবা বোতলজাত সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার প্রবণতা? এমন নানা প্রশ্নে খুচরা বাজারের ক্রেতা বিক্রেতার একটাই উত্তর, ভোক্তাকে জিম্মি করেই দাম বাড়ানোর কৌশলে অটল কোম্পানিগুলো। বর্তমানে তীর মার্কা তেল মার্কেটে কমে আসতেছে। তেলটা দিতে যাচ্ছি রেটেই, ওই রেটেই দেবো, গায়ের রেটেই দিচ্ছি, কিন্তু ওটার সাথে অন্য কোনো কিছু নিতে হবে আপনাকে। সয়াবিন তেল এলো 10 কার্টনের সাথে 2 কার্টন সরষের তেল নেওয়া লাগবে, আর নালে চাল কিনা লাগবে 10 কার্টন তেল কিনলে। এখন তেল দেখা আছে 10 কার্টন 2-3 দিনে বেশ হয়ে যায়, চাল তো পড়ে থাকে, সরষের তেল পড়ে থাকে, সরষের তেল নিতেছে না। তেল আমরা যেই টাকা কিনি দেখা গেছে 10 টাকা যদি লেবার বিল দেওয়া নি, আমাদের তেলে বেচছে কোনো লাভই থাকে না। কমেনি, 180 টাকা করে খোলাটা বেচতেছি, সয়াবিন 205-10 এরকম বেচতেছি। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। তারা কিন্তু সরকারকে জিম্মি করে, বাজার অস্থির করে কিন্তু তারা সরকারকে বাধ্য করে দাম বাড়াতে। এটি আসলে আমি বলবো যে সঠিক চর্চা নয়। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। বাজারে শুধু সরবরাহ সংকটই তৈরি হয়নি, বাড়ছে অবৈধ মজুদের প্রবণতাও। সরকারের বিভিন্ন সংস্থার চালানো অভিযানে মিলছে এমন তথ্য। সাইফুল ইসলাম, সময় সংবাদ। প্রণালী দিয়ে ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলের উপর অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত থেকেই এটা কার্যকর হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানে আবার হামলা শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো হুমকি ধামকিতেই মাথা নত হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজে সামরিক জাহাজ দেখলেই আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে IRGC। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানে ঐতিহাসিক শান্তি আলোচনায় বসে ইরান যুক্তরাষ্ট্র। ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণাও দেন তিনি। ট্রাম্পের অবরোধ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সব বন্দরে বিদেশি ও স্থানীয় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্য দেশের পতাকাবাহী জাহাজ যারা ইরানি বন্দর ব্যবহার করবে না, তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। মার্কিন এই অবরোধ ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে বিশ্ব তেলের বাজার। একদিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়েছে।
এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানে আবার হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন। অবরোধ ও সম্ভাব্য হামলার মুখে নিজেদের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছে ইরান। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। মেগা আসরে খেলতে হলে যুক্তরাষ্ট্রেই যেতে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। বিশ্বকাপের সহ আয়োজক দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেবেইবাম সংবাদ সম্মেলনে জানান, লজিস্টিক ঝামেলার কারণে বিশ্বকাপ শুরুর 2 মাস আগে ম্যাচ স্থানান্তর করা অসম্ভব। বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করতে পরিবর্তন এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার এমন সিদ্ধান্তের পর ইরান বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে ইরান ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দলের একাংশ। কাল রাতে এসেছেন দলের 1 সদস্য, সকালে এসেছেন আরও 4 জন। খেলোয়াড়, কোচিং স্টাফ সহ দলের বাকি 22 সদস্যের আসার কথা আজ রাতে। 2.5 বছর পর বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপসরা। সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন না হলে রেটিং পয়েন্ট বাড়বে বিরাজ লিটনদের। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসন্ন সিরিজের স্কোয়াড সাজিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। কাল বিশ্রামে থাকবে নিউজিল্যান্ড দল, পরশু শুরু করবে প্রস্তুতি। আগামী শুক্রবার মিরপুরে হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চরিত্র বদলেছে হামের। শিশুদের পাশাপাশি সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। হাসপাতালে রোগীর চাপ। ঢাকা, বরিশাল সহ 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। আইনি প্রক্রিয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজে রাজি দিল্লি। এবং বাংলা নতুন বছর বরণে সাজ রব চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে নিরাপত্তা মহড়া। পয়লা বৈশাখে নাশকতার কোনো শঙ্কা দেখছে না র্যাব। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।